ওকে, প্রত্যেককে ওয়েলকাম। সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না, ক্লিয়ারলি সাউন্ড যাচ্ছে কি না একটু বলবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। তো আমাদের মাইগ্রেশনের যে চ্যাপ্টারটা রয়েছে, তো ওই চ্যাপ্টারটা আমরা আজকে করব। ঠিক আছে? তো সবাই একটু মন দিয়ে দেখো, একটু বড় চ্যাপ্টার, পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করছি আমরা আজকে। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। বুঝলাম স্যার, মাইগ্রেশনটা আমাদের হয়ে গেছে, তো ওই পিডিএফটা রয়েছে না আলাদা কিছু ইনফরমেশন রয়েছে ওটাতে? মাইগ্রেশন তোমাদের পুরোনো ব্যাচে হয়ে গেছে, তোমাদের প্রথম দিকে যে ব্যাচটা। ঠিক আছে? তো হুম। এটা নতুন ব্যাচ, তো নতুন ব্যাচে অনেকেই আছে নতুন, তাদের জন্য এটা হচ্ছে, আর তোমাদের রিভিশন হচ্ছে এখানে। আপনার ওই পিডিএফটাই তো রয়েছে, তো মানে নতুন কিছু তো অ্যাড নেই? না, মোটামুটি 90% সেমই রয়েছে, দু একটু জিনিস অ্যাড করা রয়েছে। ঠিক আছে, ওটা একবার পিডিএফটা পড়ে নিলেই বুঝতে পারবে তখন। আচ্ছা। বেশ। তো দেখো, আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে পরিযান, বাংলায় যেটাকে কি বলা হচ্ছে, পরিযান বলা হচ্ছে। ইংরেজিতে সেটাকে মাইগ্রেশন বলা হয়। তো সহজ ভাষায় মাইগ্রেশন কি? মাইগ্রেশন হচ্ছে, এটা প্রত্যেকের হয়। একটা হচ্ছে প্রথমত প্রাণীদের হয়ে থাকে, বিভিন্ন প্রাণী হতে পারে সেটা, পশু বা পাখি, এবং দ্বিতীয়ত হচ্ছে এটা মানুষের ক্ষেত্রেও দেখা যায়। ঠিক আছে? মাইগ্রেশন, মাইগ্রেশন কি, যেমন ধরো এখানে একজন মেয়ে রয়েছে, তার নাম হচ্ছে সীতা। ঠিক আছে? এবার এই সীতা, বাচ্চা মেয়ে, সে এখন তার বাবার মায়ের বাড়িতে থাকে। এরপরে সে বড় হলো, বড় হওয়ার পর তার বিবাহ হলো, বিবাহ হওয়ার পর সে তার হাজবেন্ডের বাড়িতে চলে গেল। ঠিক আছে? এই সীতা এখন সে হাজবেন্ডের বাড়িতে চলে গেল। তাহলে দেখো, একটা নির্দিষ্ট XYZ গ্রাম বা শহরে সে থাকতো প্রথমে, এরপরে সে একটা ABC নামক নতুন গ্রাম বা শহরে চলে গেল। প্রত্যেকটা মেয়েরাই যায়, ছেলেরাও যায় বিভিন্ন কারণে, তবে এই বিবাহের কারণে যে মাইগ্রেশন সেটা মূলত মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো এই যে সীতা, এই যে একটা XYZ নামক গ্রাম, এখান থেকে চলে গেল একটা নতুন গ্রাম বা শহর ABC নামে, এই জিনিসটাই হচ্ছে মাইগ্রেশন বা মাইগ্রেশন বা পরিযান। তাহলে সহজ ভাষায় বললে কি, না আমাদের যে স্থায়ী বাসস্থান, সেই স্থায়ী বাসস্থানকে ছেড়ে দিয়ে আমরা যখন সাময়িকভাবে বা স্থায়ীভাবে বসবাস করার জন্য অন্য জায়গায় চলে যাচ্ছি, এই ঘটনাটাকে মাইগ্রেশন বা পরিযান বলা হচ্ছে। ওকে? তো এটা প্রাণীদের ক্ষেত্রে হয়, বিশেষ করে এই পরিযান কিসের জন্য, এই যেমন ছবিগুলো দেখতে পাচ্ছ, বার্ডস বা পাখির জন্য কিন্তু এটা বিখ্যাত মূলত। পাখিরাই সব থেকে বেশি পরিযান করে থাকে। ঠিক আছে? দেখো, মাইগ্রেশন শব্দটি এসেছে ল্যাতিন শব্দ মাইগ্রারা থেকে, যার অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়া। এই যেমনটা বললাম যে সীতা যেমন XYZ গ্রাম থেকে ABC নামক একটা গ্রামে চলে এলো। তো বাস্তু সংস্থানের পরিভাষায় পরিযান শব্দটি দ্বারা একটি নির্দিষ্ট প্রজাতির সদস্যদের এক পরিবেশ থেকে অন্য পরিবেশে বৃহৎ পরিসরে স্থানান্তর প্রক্রিয়াকে বোঝানো হয়। পরিযান একটি প্রাকৃতিক আচরণ এবং সকল জীবকুলের অনেক প্রজাতির জীবনচক্রের মধ্যে অন্যতম এটা একটা উপাদান। ঠিক আছে? এটা শুধু প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ নয়, যেমনটা তোমাদের প্রথম বললাম যে সমস্ত প্রাণীকুলের সঙ্গে সঙ্গে মানুষ, যদিও মানুষ প্রাণীর মধ্যেই পড়ে, তবে মানুষ যেহেতু নিজেদেরকে উন্নত জীব বলে থাকে, সেই কারণে এখানে মানুষকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, যে মানুষের মধ্যেও কিন্তু এই মাইগ্রেশন বা পরিযান ঘটে। সেটা বিবাহের কারণে এক জায়গা থেকে অন্য জায়গা হতে পারে, পড়াশুনোর জন্য এক শহর থেকে অন্য শহর হতে পারে, বা তুমি ব্যবসা বা বাসস্থানের জন্য এক শহর থেকে অন্য শহর হতে পারে। এই প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের মাইগ্রেশন ঘটছে। আচ্ছা, এবার দেখো, পরিযানের সংজ্ঞা সংজ্ঞা আশা করি এবার খুব ভালোভাবেই বুঝতে পারবে, কারণ যেটা মেন জিনিস আমরা বলে নিয়েছি। দেখো, এক কথায় বলা যায় বসবাসের জন্য, জীবিকা নির্বাহের জন্য, বা খাদ্য সংগ্রহের জন্য, বা আলাদাও কারণ থাকতে পারে, যেমন প্রজননের কারণে হতে পারে। যেমন পাখিদের যে মাইগ্রেশন, সেটা প্রজনন বা বংশবিস্তারের জন্য হয়ে থাকে, তাদের ডিম ফুটে যখন বাচ্চা তৈরি হয় তখন তারা আবার নিজের জায়গায় চলে যায় ফিরে। তো এই সমস্ত কারণের জন্য, বা অন্য কোনো বাধ্যতামূলক কারণে, বাধ্যতামূলক কারণ মানে কি, তুমি যে লোকালিটিতে বসবাস করছো, সেখানে স্থানীয় যে নেতা মন্ত্রী রয়েছে তারা তোমাকে জ্বালাতন করছে, থাকতে দিচ্ছে না। হ্যাঁ, এরকম দাঙ্গা, হয়তো সব সময় দাঙ্গা লেগে থাকছে, সামাজিক পরিবেশ খারাপ, তো সেই কারণে বাধ্য হয়েও অনেকে অন্য জায়গায় চলে যায়। তো সেই সব দিক থেকে যদি কোনো প্রাণী বা মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয় বা বিচরণ করে, তখন সেই প্রক্রিয়াকে মাইগ্রেশন বলা হচ্ছে। এই পরিযান কখনো একমুখী হয় না, এই পরিযান সর্বদা চক্রাকারে হয়ে থাকে। অর্থাৎ
কি না সাইবেরিয়া, সাইবেরিয়া নামক একটা জায়গা রয়েছে, এটা খুবই শীতল একটা জায়গা। তো এই সাইবেরিয়া থেকে যদি শীতকালে ভারতে এক প্রজাতির পাখি উড়ে আসে, ধরো একটা কোনো একটা প্রজাতির পাখি, ধরো হুইসলিং টিল নামে যে পাখি রয়েছে, সে ধরো সাইবেরিয়া থেকে উড়ে চলে এলো, তো ভারতে উড়ে এলো। এবার সে যখন একটা জায়গা থেকে একটা জায়গাতে এলো, পাখিদের পরিযানের ক্ষেত্রে সেটা হয় চক্রাকার। অর্থাৎ সে এখানে 6 মাস থাকতে পারে বা 6 বছর থাকতে পারে, ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে এখানে সেই পাখি থেকে যাবে না, সে নির্দিষ্ট কিছু বছর পর, কিছুদিন পর বা কিছু মাস পর আবার সে যেখানে এসেছিল সেখান থেকে চলে যাবে। দেখবে বালি হাঁস বলে এক প্রকারের হাঁস হয়, যারা গ্রামের দিকে থাকো, আশেপাশে জলাশয় রয়েছে, তারা লক্ষ্য করবে বালি হাঁস। তো যখন শীতকাল পড়ে মোটামুটি, তখন এই বালি হাঁস অনেকটা পানকৌড়ির মতো দেখতে হয়, কালো রঙের। তো তারা কিন্তু উড়ে চলে আসে এবং এখানে এসে তারা ডিম দেয়, সেই ডিম ফুটে বাচ্চা হয়। বাচ্চা যখন মোটামুটি একটু বড় হয়, উঠতে শিখে যায়, তখন শীত যেই কমে যায়, গ্রীষ্ম শুরু হয়, আর বালি হাঁস তখন উড়ে আবার অন্য জায়গায় চলে যায়। তো মূলত শীতকালীন সময়ে যেসব অঞ্চলগুলোতে প্রচুর ঠান্ডা পড়ে, সেই সময় ওই পাখিদের ডিম ফুটে বাচ্চা হয় না সেই টাইমে, অতিরিক্ত ঠান্ডার জন্য। তাই তারা কয়েক হাজার কিলোমিটার উড়ে চলে আসে ভারতবর্ষের দিকে বা ভারতবর্ষ সংলগ্ন এরকম দেশগুলোর দিকে, যেখানে শীতকালে ঠান্ডাটা কম হয়। ঠিক আছে, দেখো উড়ে আসে, তাহলে ঠিক সময় আবার ভারত থেকে তারা ফিরে সাইবেরিয়া যাবে। অর্থাৎ মাইগ্রেশন বা পরিযান যেটা, সেটা পাখিদের ক্ষেত্রে হয় কেমন, চক্রাকার। তবে এটা মানুষের ক্ষেত্রে যে সবসময় চক্রাকার হবে তা কিন্তু নয়, কারণ প্রতিটা মানুষ এক জায়গা থেকে ফিরে অন্য জায়গায় চলে গেল, সেখানে আবার ফিরেই আসবে মানুষ, সেই ক্ষেত্রে এটা নাই হতে পারে। কিন্তু পাখি বা অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে, অ্যানিম্যাল মাইগ্রেশন যত প্রকারের রয়েছে, অ্যানিমেল বা বার্ডস, এই যত প্রকারের মাইগ্রেশন রয়েছে, এগুলো হচ্ছে সব টু ওয়ে মাইগ্রেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, দ্বিমুখী মাইগ্রেশন এগুলো। দেখো, এই ঘটনাকে আমরা পরিযান বা মাইগ্রেশন বলবো। দেখো, মূলত ঋতু পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পরিযান ঘটে। অর্থাৎ এই যে বললাম, হয়তো শীতকাল হতে পারে বা বসন্তকাল হতে পারে, যে পাখি যে সময়ে আসে পরের বছরও আবার ঠিক সেই সময়তেই আসবে। অর্থাৎ এই যে পাখিদের পরিযান বা পশুদের পরিযান, সেটা নির্ভর করে ঋতুর ওপর, সিজনের ওপর। ওকে, এবার পরিযানের কারণ কি কি হতে পারে? বিভিন্ন কারণে পরিযান ঘটতে পারে। তবে যেহেতু উম, অন্যান্য প্রাণীদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিক কলহ এসব নেই, তো মূলত তাদের তিন চারটে জিনিস থাকে। প্রথমত হচ্ছে খাদ্যের সহজলভ্যতা। হ্যাঁ, শীতকালে যদি সাইবেরিয়াতে সব জায়গা বরফে ঢেকে যায়, তাহলে স্বাভাবিকভাবে যে সমস্ত পশু পাখিরা মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, ঘাস খায়, তারা তো পাবে না সেই জায়গায় খাদ্য। তো সেই কারণে তারা সাইবেরিয়া ছেড়ে বাধ্য হয়ে অন্য কোনো জায়গায় চলে আসে। দেখো, বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন কারণে মাইগ্রেশন বা পরিযান করে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে উড়ে তারা অন্য কোনো দেশ বা দেশান্তরে চলে যায়, মূলত খাদ্যের সহলভ্যতার জন্য, অর্থাৎ খাবার খাবার খাওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে শিকারি থেকে বাঁচা। হ্যাঁ, শিকারি থেকে বাঁচা, দেখবে ধরো এরকম হলো যে কোনো একটা এরকম পুকুর রয়েছে, এরকম জলাশয় রয়েছে, এর পাশে একটা এরকম নালা রয়েছে, এরকম একটা নালা রয়েছে, এর মাঝখানে ডিস্টেন্সটা খুবই কম, বা ধরো এই দুটো একসাথেই এরকমভাবে জয়েন হয়ে রয়েছে, তো এখানে কিছু ছোট মাছ আছে, এবং সেখানে যদি একটা বড় বোয়াল মাছ চলে আসে, ঠিক আছে, বড় বোয়াল মাছ চলে আসে, তাহলে সেই বোয়াল মাছের ভয়ে এই ছোট মাছগুলো কি করবে, এই জলাশয় ত্যাগ করে অন্যদিকে চলে যাবে। তাই না? সেই যেমন আমরা একটা গল্প পড়েছিলাম, যে জল শুকিয়ে যাচ্ছিল, একটা কচ্ছপ একটা পুকুরের মধ্যে ছিল, তারপর সেই দুটো বকের সাহায্যে লাঠির মধ্যে উড়ে তারা যাচ্ছিল ওপর দিয়ে, যে গল্পটা আমরা ছোটবেলায় পড়েছি। তো সেই সমস্ত কারণে শিকার থেকে বাঁচার জন্য, শিকারি থেকে বাঁচার জন্য, খাদ্যের অভাব যাতে না হয় সেই কারণে প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এছাড়া বংশ বিস্তার বা বংশ রক্ষার জন্য, দেখো, সঙ্গমের মাধ্যমে নিজের বংশকে টিকিয়ে রাখার জন্য অনেক প্রাণী পরিযান কার্য করে থাকে, যেমন পাখিদের মধ্যে দেখা যায়। এছাড়া আমাদের যে বলগা হরিণ আমরা দেখতে পাই, সেই বলগা হরিণের মধ্যে দেখা যায়। ঠিক আছে, ইয়াক যেগুলো রয়েছে, সেই ইয়াকের মধ্যে দেখা যায়, বুনো মহিষ যেগুলো, তাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, এগুলো কিন্তু হয়ে থাকে। বিশেষ করে এই বংশ রক্ষার ক্ষেত্রে সিংহের ক্ষেত্রে, লায়নের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, তারপরে দেখো, এরপরে আমাদের দুটো ধারণা এখানে ক্লিয়ার করতে হবে, অনেকটা একই রকম শুনতে নাম দুটো। একটা হচ্ছে ইমিগ্রেশন, ঠিক আছে, একটা হচ্ছে ইমিগ্রেশন যেটাকে আমরা বাংলাতে প্রবাস বলছি, আর একটা হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে, যেটাকে আমরা অভিবাসন বলছি। তো বাংলাতে যে কোনো কিছু টার্ম তোমাকে দিয়ে দিতে পারে, প্রবাস অভিবাসনও দিয়ে দিতে পারে, বা ইমিগ্রেশন এমিগ্রেশনও দিতে পারে। তো দুটোর বাংলা মানেটা মনে রাখবে, ইংরেজি মানেটাও আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো ইমিগ্রেশন কি আর এমিগ্রেশন কি? দেখো, এই যে বললাম যে মাইগ্রেশন যেটা, সেটা সবসময় দ্বিমুখী প্রক্রিয়া বা চক্রাকার প্রক্রিয়া। অর্থাৎ তুমি তোমার বাড়ি থেকে মামার বাড়ি বেড়াতে গেলে,
মামার বাড়ি থেকে কিছুদিন পর আবার ঠিক তোমার বাড়িতে ফিরে এলে। এটা একটা চক্রাকার প্রক্রিয়া, এটাই। দেখো, সাইবেরিয়া অঞ্চলে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন সেই অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির হাঁস কয়েক হাজার বা কয়েক লক্ষ কিলোমিটার রাস্তা উড়ে ভারতবর্ষে আসে। নির্দিষ্ট সময় পর যখন আবার সাইবেরিয়াতে উষ্ণতা দেখা দেয়, অর্থাৎ তখন ঠান্ডাটা যখন কমে গেছে, তখন আবার ভারত থেকে তারা ফিরে সাইবেরিয়াতে চলে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে ইমিগ্রেশন আর এমিগ্রেশনটাকে বুঝবো আমরা। দেখো, এমিগ্রেশনটা কি না, সাইবেরিয়াতে যখন প্রচণ্ড ঠান্ডা সৃষ্টি হলো, তখন সেই সাইবেরিয়ার বিশেষ কয়েক প্রজাতির হাঁস তারা উড়ে সাইবেরিয়া ছেড়ে বেরিয়ে এলো ভারতের উদ্দেশ্যে। সাইবেরিয়া ছেড়ে নতুন উষ্ণ জায়গা জায়গার উদ্দেশ্যে এই যে তারা বেরিয়ে এলো, এই বেরিয়ে আসার ঘটনাটাকে বলছে প্রবাস। দেখবে যারা বাইরে কাজ করে মূলত, যে সমস্ত লোকেরা বাইরে থাকে তাদেরকে প্রবাসী বলা হয়। ভালো কথায় প্রবাসী, অন্য দেশে যারা থাকে, ঠিক আছে, তাদেরকে প্রবাসী বলা হয়। তো এখান থেকেও মনে রাখতে পারো, প্রবাস মানে কি, যারা অন্য জায়গায় রয়েছে, অর্থাৎ পাখি যখন সাইবেরিয়া থেকে ভারতবর্ষে উড়ে আসছে, সেটা হচ্ছে তার এমিগ্রেশন। আর ইমিগ্রেশনটা কি, এমিগ্রেশনের মাধ্যমে সাইবেরিয়ার ওই প্রজাতির হাঁস সাইবেরিয়ার জলাভূমি ত্যাগ করে ভারতের মাটিতে এলো। পুরনো স্থল ত্যাগ করে নতুন কোনো অঞ্চলে প্রবেশ করার এই ঘটনাকে বলা হচ্ছে অভিবাসন বা ইমিগ্রেশন। ঠিক আছে, মানে কি বলবো, যদি আমরা এটাকে বাস্তব সহজ উদাহরণ দিয়ে বুঝতে চাই, তাহলে ধরো যে এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার বাড়ি। এবার তুমি ধরো তোমার বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসছো, ঠিক আছে, তুমি তোমার বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসছো। এবার আমার বাড়িতে বেড়াতে আসার জন্য তোমাকে কি করতে হবে, তোমার বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে, তোমার বাড়িকে আগে ত্যাগ করতে হবে, দিয়ে তুমি রাস্তা দিয়ে আসবে, তারপরে আমার বাড়িতে থাকবে, তাই তো। এবার এই পাখিগুলো ঠিক একই কাজ করছে, তাদের আসল বাড়ি, তার হোম হচ্ছে সাইবেরিয়া, ঠিক আছে। এবার সাইবেরিয়া ছেড়ে নতুন কোনো একটা উষ্ণ জায়গা, যেমন আমার বাড়ি বা ভারতবর্ষ পাখিদের ক্ষেত্রে সেরকম নতুন একটা কোনো উষ্ণ জায়গার উদ্দেশ্যে তারা বেরিয়ে আসছে। এই বেরিয়ে আসার ঘটনাটা বা পুরনো স্থান ত্যাগ করার ঘটনাটাকে বলা হচ্ছে এমিগ্রেশন। অর্থাৎ এই যে তুমি যখন তোমার বাড়ি ত্যাগ করে আমার বাড়ির দিকে আসছো, তখন তোমার বাড়িতে তোমার একটা ছোট ভাই রয়েছে, সে কি বলবে, দাদার এটা এমিগ্রেশন হলো, দাদার কি হলো, এমিগ্রেশন, ঠিক আছে। এবার আমার বাড়িতে আমার একটা ছোট ভাই রয়েছে, সে কি বলবে, যে দাদার একজন বন্ধু আমাদের বাড়ি আসছে। তাহলে এইখানে দেখো, আমার বাড়িতে নতুন একজন ইনপুট হচ্ছে, ঢুকছে, তাই না, তো সেটা হচ্ছে ইমিগ্রেশন। আর তোমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এমিগ্রেশন। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো সাইবেরিয়ার পাখিরা কি করছে, যখন সাইবেরিয়া ছেড়ে ভারতবর্ষ বা অন্য কোনো নতুন দেশের সন্ধানে বেরিয়ে আসছে, এই বেরিয়ে আসার ঘটনাটাকে এমিগ্রেশন বলা হচ্ছে, যেটা ই দিয়ে শুরু হচ্ছে। মনে রাখবে কিভাবে, ই ফর এক্সিট, তাই না, এক্সিট মানেও বাইরে বেরিয়ে চলে আসা, আর ই দিয়েই হচ্ছে ইমিগ্রেশন। আর ইমিগ্রেশন কি, ইমিগ্রেশন লেটার শুরু হচ্ছে আই দিয়ে। আই ফর কি মনে রাখবে, ইন, ইন মানে কি, ভিতরে প্রবেশ করা, ঠিক আছে। ইন অ্যান্ড আউট, আমরা ছোটবেলায় গেম খেলতাম, ইন মানে কি, ভিতরে প্রবেশ করা। অর্থাৎ যখন কোনো একজন বাইরের লোক তোমার বাড়ির ভিতরে এসে প্রবেশ করছে, তোমার মামা কাকা যে বাইরে থাকেন, তো সেটা হচ্ছে ইমিগ্রেশন তোমার বাড়ি থেকে, কারণ তোমার বাড়িতে নতুন লোক আসছে। আর তার বাড়ি থেকে অবশ্যই তাকে চলে আসতে হয়েছে, কারণ একটা লোক একসাথে দুটো জায়গায় তো থাকতে পারে না। তো তার বাড়ি থেকে সে কি করেছে, এক্সিট করেছে, বেরিয়ে চলে এসছে, তো ই ফর ইমিগ্রেশন। আশা করি এইটুকু পর্যন্ত বোঝা গেল। যদি এইটুকু পর্যন্ত এমিগ্রেশন আর ইমিগ্রেশন নিয়ে কারো অসুবিধা থাকে, একটু বলবে, মাইক আনমিউট করে বলবে, যদি কারো বুঝতে অসুবিধা হয় বা আরেকবার বলতে হয়। স্যার আরেকবার বলুন। আচ্ছা, বেশ, তাহলে প্রথমে স্যার দেখো, মনে রাখবে। স্যার হ্যাঁ বলো, বলো। স্যার যখন কোনো জায়গা থেকে যখন হ্যালো, হ্যাঁ বলো বলো, শোনা যাচ্ছে। বুঝছি স্যার, কোনো জায়গা থেকে যখন উড়ে এসে বসছে মানে আমার বাড়িতে, হুম। তখন ওটা কি ইমিগ্রেশন? হ্যাঁ, আর তখন যখন আমার তোমার বাড়ি বাড়ির থেকে যাচ্ছে সাপেক্ষে ইমিগ্রেশন। ওটা হুম। আর তোমার বাড়ি থেকে যখন সে চলে যাচ্ছে, তখন সেটা হচ্ছে এমিগ্রেশন। ইমিগ্রেশন। ঠিক আছে, এই জিনিসটা শুধু মনে রাখবে, ই দিয়ে এক্সিট মানে বাইরে বেরিয়ে চলে যাওয়া, গেটের মধ্যে লেখা থাকে না এন্টার এবং এক্সিট, তো ই ফর এক্সিট যেখানে হচ্ছে ই, অর্থাৎ কোনো একটা পাখি তার আসল বাড়ি সাইবেরিয়া, ঠিক আছে, তোমার বাড়িতে ধরো একটা পাখি রয়েছে, হ্যাঁ, সেই পাখিটা
তোমার খাঁচা থেকে উড়ে চলে গেল, অর্থাৎ সে এক্সিট করে গেল, অর্থাৎ এটা করলো সে এমিগ্রেশন করলো, প্রবাস করলো। এবার তোমার খাঁচা থেকে বেরিয়ে এসে আমার বাড়িতে একটা খাঁচা রয়েছে, সেই খাঁচার মধ্যে এসে ঢুকে পড়লো। তো আমার ক্ষেত্রে কি হচ্ছে, আমার বাড়িতে খাঁচা এসে ঢুকে যাচ্ছে, তো এটা হচ্ছে ইমিগ্রেশন। অর্থাৎ পুরনো স্থান ত্যাগ করা, সহজ ভাষায় বললে পুরনো স্থান ত্যাগ করার ঘটনাটাকে এমিগ্রেশন বলা হচ্ছে, নতুন স্থানে এসে আগমনকে ইমিগ্রেশন বলা হচ্ছে। বোঝা গেল এবার কারোর? আর কোনো অসুবিধা আছে? আবার থাকলে আবার বলবে। বোঝা গেল যার অসুবিধা ছিল? নাসরিন সম্ভবত, আমি বুঝতে পারলাম না গলার আওয়াজটা। আমি নই স্যার, আচ্ছা, আমি তো মনে স্ক্রিন হয় দেখতে পাচ্ছি সমৃদ্ধি না। দি। সমৃদ্ধি, আচ্ছা বোঝা গেছে। কারণ সমস্যা আছে বলো। হ্যাঁ স্যার। বেশ, না বুঝে কিন্তু কেউ হ্যাঁ বলবে না, আমি 4 বার 5 বার হলে 5 বার বোঝাবো। ঠিক আছে, বেশ। তাহলে এমিগ্রেশন আর ইমিগ্রেশনটা বুঝতে পারলাম। এবার বাংলাটাও মনে রাখবে, এমিগ্রেশনকে প্রবাস বলা হয়, ইমিগ্রেশনকে অভিবাসন বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখি। এবার আসি পাখিদের পরিযানের ক্ষেত্রে। পরিযানের ক্ষেত্রে প্রাণীদের মধ্যে সব থেকে মিস্টিরিয়াস যে একটা ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে এই বার্ড বা পাখি। কারণ আমরা যদি দেখি একটা স্যার, ছোট্ট পাখি, হ্যাঁ বলো। কোনো শিক্ষার্থী যদি পড়াশোনার জন্য নিজের দেশ থেকে বাইরের দেশে চলে যায় তখন কি হবে? তখন কি হবে? ধরো, ধরো আমি কথার দরুন বলছি, তোমার ভাই, সে তোমার বাড়ি ছেড়ে আমেরিকা চলে গেল পড়াশুনো করতে। তাহলে এখানে তোমার বাড়ি থেকে সে বের হয়ে গেল নাকি তোমার বাড়িতে ঢুকলো? ইমিগ্রেশন। আমার বাড়ি থেকে বের বের হয়ে গেল। হয়ে গেল। বের হয়ে যাওয়া মানে কি? এক্সিট করলো, তাই না? ইমিগ্রেশন। ই ফর ইমিগ্রেশন। ইমিগ্রেশন। আচ্ছা, এবার আমেরিকাতে এলো। আমেরিকাতে ধরো ফিলিপ, ফিলিপ নামক কোনো একজন আমেরিকার হচ্ছে বাড়িতে সে ইমিগ্রেশন। ভাড়া থাকতে লাগলো। তাহলে এই যে ফিলিপের বাড়িতে তোমার ভাই কি করলো? প্রবেশ করলো। তাহলে সেখানে কি করলো? এন্টার করলো, ইন করলো। তাহলে এখানে আই ফর ইমিগ্রেশন, মানে হুম, আমেরিকার ক্ষেত্রে সেটা ইমিগ্রেশন, ভারতের ক্ষেত্রে তোমার ভাই যেহেতু ভারতীয়, ভারতের ক্ষেত্রে সেটা এমিগ্রেশন। বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আসি পাখি পরিযানের ক্ষেত্রে। দেখো, পাখি পরিযান যেটা বলছিলাম, যে একটা হয়তো ছোট্ট পাখি, যেমন ঘুঘু পাখি সবাই দেখেছো, তো সেরকম হয়তো সেটাকে ওজন করলে 150 গ্রাম ওজন হবে তার, বা 200 গ্রাম ওজন হবে। তো সেই ওই ছোট্ট ওজনের পাখিটা মোটামুটি 40,000 কিলোমিটারের অধিক রাস্তা উড়ে চলে আসে ভারতবর্ষে। ঠিক আছে, মানে চিন্তা করতে পারছো যে 2 বার আমেরিকা যাবে উড়ে, আসবে উড়ে, তারপরেও কিছুটা যেতে হবে, তাই না? সেরকম। তো এই এই যে অবস্থা, মানে পাখি হচ্ছে সব থেকে মিস্টিরিয়াস ক্যারেক্টার, যে সব থেকে বেশি পরিমাণে পরিযান করে থাকে। এবার এদের মধ্যে ভাগ রয়েছে, যে কোন পাখি বেশি যায়, কোন পাখি কম যায়, সেরকম সেগুলো পড়বো। দেখো, পাখিদের পরিযান বলতে নির্দিষ্ট প্রজাতির কিছু পাখির প্রতি বছর বা কয়েক বছর পর পর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে কম করে 2টি অঞ্চলের মধ্যে আসা যাওয়াকে বোঝায়। সে একাধিক অঞ্চলে থাকতে পারে। যেমন একদল বিজ্ঞানী এই পাখিদের পরিযানের উপর যখন গবেষণা করেছিলেন, তারা ঈগল পাখিকে বেছে নিয়েছিলেন। এই ঈগল পাখির গলার সাথে তারা জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস যন্ত্র বেল্ট আকারে বেঁধে দিয়েছিলেন। এবং তারা যখন ট্র্যাক করলেন, তারা দেখলেন মোটামুটি 3টে মহাদেশের মধ্যে দিয়ে, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই 3টে মহাদেশের মধ্যে দিয়ে ঈগল ঘুরে ঘুরে বেরিয়েছে। ঠিক আছে, এক এক বছরের মধ্যে, মানে এশিয়াতে, ইউরোপে, আফ্রিকাতে, এই 3টে মহাদেশের বিভিন্ন জায়গায় ওই জিপিএস এর লোকেশন ট্র্যাক করা গেছে। তার মানে সেই ঈগলটি গেছে। তো এরকম হচ্ছে ব্যাপার, যে মানে একটা বিস্তর অঞ্চল জুড়ে পাখিরা কিন্তু এই পরিযান করে থাকে। যেসব প্রজাতির পাখি পরিযানে অংশ নেয় তাদেরকে পরিযায়ী পাখি বলা হচ্ছে। সব পাখি কিন্তু পরিযান করে না, মনে রাখবে। এই যে বাড়ির পাশে ঘাটের ধারে যে মাছরাঙা থাকে, সেই মাছরাঙা কিন্তু পরিযান করে না। হ্যাঁ, এই যে কালো কালো কাকগুলো, এই কাক কিন্তু পরিযান করে না, সব পাখি পরিযান করে না। কিছু কিছু পাখি রয়েছে যারা পরিযান করে, তাদেরকে পরিযায়ী পাখি বলা হয়। এই পাখিরা প্রায় প্রতি বছর পৃথিবীর কোনো এক বা একাধিক অঞ্চল বা বিশ্বের অন্য কোনো অঞ্চলে চলে যায়। কোনো একটি বিশেষ ঋতুতে সেই ঋতু শেষ হলে সেগুলো আবার ফিরে আসে। ঠিক আছে, ফিরে আসে সেখানে। এমন আসা যাওয়া কখনো এক বছরে সীমিত থাকে না, এটা প্রত্যেক বছর চলতে থাকে। এই ঘটনা ঘটতে থাকে এবং প্রতি বছরই কম বেশি একই সময়ে এই পাখিরা যাওয়া আসা করে থাকে। তো পরিযান এটা 2 রকমের হয়ে থাকে। প্রথমত হচ্ছে অব্লিগেট মাইগ্রেশন, যেটা হচ্ছে বাধ্যতামূলক পরিযান। যেমন কি, এই ধরো সাইবেরিয়া, সেই সাইবেরিয়াতে কি হয়েছে না, খাবার ফুরিয়ে গেছে।
সাইবেরিয়াতে পাখিদের খাবার ফুরিয়ে গেছে, তো ইচ্ছা না থাকলেও সেই পাখিকে সাইবেরিয়া ছেড়ে উড়ে চলে আসতে হবে অন্য জায়গায়, তাই না? তো না হলে সে তো খাবার পাবে না, তো সে চলে এলো ধরো আলাস্কাতে চলে এলো, সাইবেরিয়া থেকে এই যে আলাস্কাতে চলে এলো সে, এইটা হচ্ছে অব্লিগেট মাইগ্রেশন, অর্থাৎ বাধ্যতামূলক পরিযান। ঠিক আছে, মানে সে বাধ্য হয়ে এসেছে, তার আসতে ইচ্ছা ছিল না কিন্তু সে বাধ্য হয়ে এসেছে, এটা হচ্ছে অব্লিগেট মাইগ্রেশন। আর একটা হয় দেখো ফ্যাকাল্টেটিভ মাইগ্রেশন, যেটাকে ইচ্ছা সাপেক্ষ পরিযান বলে, যেটা হচ্ছে কি না স্ব ইচ্ছায় সে এক দেশ থেকে অন্য দেশে পাখিটি চলে এসেছে উড়ে। ঠিক আছে, সেটা হচ্ছে ইচ্ছা সাপেক্ষ পরিযান। মানে ধরো এই যে ডিম পাড়তে আসে, এটা এক প্রকারের ইচ্ছা সাপেক্ষ পরিযান, সে বাধ্য হয়ে আসে না, সে সাইবেরিয়াতে ডিম পাড়তে পারে, এমন নয় যে সাইবেরিয়াতে ডিম পাড়তে পারবে না, কিন্তু সাইবেরিয়াতে ডিম পারলে তার যে বাচ্চাগুলো হবে সেগুলো হওয়ার পরেই ঠান্ডায় মারা যাবে, তাই সে নিজের ইচ্ছাতেই সে ইন্ডিয়া চলে আসে উড়ে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এখান থেকে তোমাকে যেতে হবে কোথায়, ধরো তুমি দিল্লি যাবে, ঠিক আছে, এবার এই দিল্লি দুটো কারণে যেতে হতে পারে তোমাকে। দেখো প্রথম কারণ হচ্ছে কি যে তুমি ঘুরতে যাবে, তুমি এনজয় করার জন্য দিল্লি এটা সেটা দেখতে যাবে, ঘোরার জন্য তুমি গেলে, বা এই যে ধরো মহাকুম্ভে গেলে, উত্তরপ্রদেশ সম্ভবত নাকি, হ্যাঁ উত্তরপ্রদেশে, তো এই যে চলে গেলে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ফ্যাকাল্টেটিভ মাইগ্রেশন, অর্থাৎ তুমি স্ব ইচ্ছায় যাচ্ছ। এবার হচ্ছে বাধ্যতামূলক কি, হয়তো তোমার কোনো একটা এক্সাম পড়েছে, বা হয়তো কোনো ডাক্তারবাবুর কাছে চিকিৎসা নেওয়ার জন্য যেতে হচ্ছে, তো সেইগুলো হচ্ছে আমাদের অব্লিগেট মাইগ্রেশন, ঠিক পাখিদেরও এরকমই হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে পরিযানের প্রথম দুটো ভাগ। এবার কিছু পরিযায়ী প্রাণীর নাম আমরা দেখব। দেখো সাইবেরিয়ান ক্রেন, এক প্রকার বকের মতো বড় আকারের দেখতে পাখি। ঠিক আছে, দেখো এটা পূর্ব এবং পশ্চিম রাশিয়ার আর্কটিক তুন্দ্রায় বসবাসকারী একটি বিপন্ন পরিচয়প্রাপ্ত প্রজাতি। এরা শীতের সময় চীন, ইরান এবং ভারতে চলে আসে। তারপরে রয়েছে দেখো রাবি থ্রটেড হামিংবার্ড। হামিংবার্ড আমরা জানি পৃথিবীর সব থেকে ছোট পাখি, এটা হামিংবার্ডেরই আর একটা প্রজাতি রুবি থ্রটেড, মানে তার গলাটা একটা মুক্তোর মতো, মানে পালকটার ডিজাইনটা মুক্তোর মতো রুবির মতো হয়ে থাকে। দেখো এরা প্রজননের জন্য মধ্য আমেরিকা থেকে মেক্সিকো উপসাগরের উপর দিয়ে উত্তরে চলে যায়। এছাড়া রয়েছে বার্ড টেল গোডউইথ, এটি সব থেকে কমন পরিযায়ী পাখি, এটি সাধারণত আলাস্কা অঞ্চলের পাখি। এরা দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড পর্যন্ত স্থানান্তরিত হয়। এছাড়া এই যে একাধিক পাখির নাম দেওয়া রয়েছে, ওগুলো শুধু একবার রিডিং করে নেবে, এত মনে রাখার দরকার নেই। এই জিনিসটা শুধু মনে রাখবে, আর্কটিক টান, এই আর্কটিক টান নিয়ে এরপরে পড়বো আমরা। এই পাখিটা মনে রাখবে সব থেকে, যত পাখি রয়েছে সব থেকে দীর্ঘ সময় পর্যন্ত পাড়ি দেয়, মানে সব থেকে দূর থেকে উড়ে আসে। এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ পর্ষদের প্রাইমারি যে আমাদের পরিবেশ বিজ্ঞান বই, সেখানে ওই পাখিটার নাম রয়েছে। তো এই আর্কটিক টান সম্পর্কে মনে রাখবে, এটা হচ্ছে সব থেকে দীর্ঘ সময় পাড়ি দেয় যে পাখি, সেটা হচ্ছে আর্কটিক টান। ওকে, এবার পশ্চিমবঙ্গের কী সব পাখি রয়েছে, ওই যে পাখিগুলোর নামগুলো দেখলাম সেগুলো তো বিদেশি পাখি, নাম শুনিয়ে আমরা বুঝতে পারলাম নামগুলো। তো পশ্চিমবঙ্গের যে সমস্ত পাখি রয়েছে যারা পরিযান করে, তাদের মধ্যে রয়েছে খঞ্জনা পাখি, আর্কটিক টান, যদিও এটা পশ্চিমবঙ্গের নয়, ঠিক আছে, চাতক, দেওহাঁস, বক, বালিহাঁস, নানান প্রজাতির চড়ুই, ঠিক আছে, এছাড়া স্টারলিং, কাজল পাখি, হুইসলিং টিল, এই ধরনের পাখিগুলো রয়েছে কি না পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিযায়ী পাখি। এবং এই প্রত্যেকটা পাখির নাম কিন্তু আমাদের পর্ষদের বইয়ে রয়েছে। তো এই নামকোটা একটু ভালো করে মনে রাখবে, প্রশ্ন এইভাবে দিতেই পারে যে নিচের কোনটি একটি পরিযায়ী পাখির উদাহরণ। ওকে, তো হুইসলিং স্টিল থাকলো ধরো। এবার যদি কেউ না জানে যে হুইসলিং টিল পরিযায়ী একটা পাখি, সে পশ্চিমবঙ্গের আর পরিযান ঘটায়, তাহলে সে উত্তর করতে পারবে না, তাই না? এছাড়া দেখো রয়েছে বুনো হাঁস রয়েছে, হরিয়াল রয়েছে, চাতক রয়েছে, সুন্দরবনের দেওহাঁস, বালিহাঁস, এগুলো তো রয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গে এই পাখিগুলোকে আমরা দেখতে পাই পরিযায়ী হিসেবে। ওকে, আচ্ছা এটা ছিল পার্ট ওয়ানটা, আমরা সেকেন্ডটাও করবো আজকে। আচ্ছা এতদূর পর্যন্ত বলো নির্দ্বিধায় কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে? স্যার ওখানে বাকি পাখিগুলোর নাম কি মনে রাখতে হবে না? বাকি নাম মনে না রাখলেও হবে, আর্কটিক টানটা মনে রাখবে, আর যে কটা লেখা আছে ডিটেলসে ওই কটা মনে রাখবে, কারণ প্রচুর পাখি রয়েছে, অত মনে রাখা সম্ভব নয়। আর পশ্চিমবঙ্গের যেগুলো বললাম, বা বাংলা নাম যেগুলো যেগুলো বললাম পর্ষদের বইয়ে রয়েছে, ওগুলোকে মনে রাখতে হবে। বোঝা গেছে টোটাল যেটুকু বললাম আজকে? হ্যাঁ স্যার, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ। ক্লিয়ার। ওকে বেশ, এবার এর দ্বিতীয় পর্যায়টা আমরা করব। এবার হচ্ছে আমাদের মানুষের পরিযানের ক্ষেত্রে। ওকে,
তো দেখো, মানুষের পরিযান, এই যে বললাম যে মানুষও কিন্তু পরিযান বা পরিব্রাজন করে থাকে। আমরা পাখিদের ক্ষেত্রে কথাটা কি বলছিলাম, পরিযান, তাই তো পাখিদের ক্ষেত্রে, আর যে পাখিরা পরিযান করে তাদের পরিযায়ী বলছিলাম। মানুষের ক্ষেত্রে পরিযান না বলে আমরা কথাটা বলে থাকি কি, পরিব্রাজন। ঠিক আছে, পরিব্রাজন, কারণ মানুষ ভ্রমণ করে পরিযান করে, উড়ে উড়ে তো আসতে পারে না পাখিদের মতো, সেই কারণে পরিব্রাজন বলে থাকি। এবং যে সমস্ত মানুষরা পরিব্রাজন করে তাদের কি বলবো, পরিব্রাজী বলা হয় তাদেরকে। তো এগুলো এত দরকার নেই, শুধু জেনে রাখবে পরিব্রাজন। এবার এই জিনিসটা যেন মাথায় না আসে যে পরিযান আর পরিব্রাজন আলাদা, এই জিনিসটা যেন কনফিউজ না হয় তোমাদের। পরিযান বললে সেটা মানুষ বাদে অন্যান্যদের হতে পারে, যেমন পাখি, বিভিন্ন জলচর প্রাণী তাদের। আর পরিব্রাজন বলে হচ্ছে মানুষের এছাড়া অন্যান্য পশুদের যারা পায়ে হেঁটে আসছে, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায়, তাদের ক্ষেত্রে আমরা পরিব্রাজন বলছি কথাটা। দেখো, মানুষের পরিব্রাজন বলতে সাধারণত অর্থনৈতিক, সামাজিক কারণবশত স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে ঘটনা, সেটাকেই বলা হচ্ছে মানুষের পরিব্রাজন। ওকে, পরিব্রাজনের কারণ, প্রকারভেদ, ফলাফলগুলো নিচে বলা হয়েছে। দেখো, মানুষের পরিব্রাজনের কারণ কি কি হতে পারে না, দেখো প্রথমত হচ্ছে আমাদের দেখো, সাধারণত স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। হ্যাঁ, যেমন দেখবে যে কোনো একটা সমাজ কিভাবে গঠিত হয়েছে, কোথাও না কোথাও থেকে তো মানুষজন এসেছে প্রথম, তাই না? যে গ্রামে বসবাস করছি বা যে শহরে আমরা বসবাস করছি, প্রথম কোথাও না কোথাও থেকে মানুষ এসেছে, তারপরে সেখানে বসবাস শুরু হয়েছে। তারপরে আস্তে আস্তে সেই সমস্ত মানুষদের সন্তান সন্ততি তারা পরবর্তীকালে আলাদা হয়ে নিজে নিজে বাড়িঘর তৈরি করেছে। তো এগুলোও হচ্ছে কি, যে পরিব্রাজন, অর্থাৎ নির্দিষ্ট একটা গ্রামে বা নির্দিষ্ট একটা শহরে, নির্দিষ্ট একটা দেশে কোথাও না কোথাও থেকে প্রথম মানুষ কিন্তু এসেছে। যেমন মানুষের উৎপত্তি স্থল ধরা হয় কোন মহাদেশকে বলো তো, প্রথম মানুষ দেখা গিয়েছিল কোন মহাদেশে, মনে আছে কারো জানা আছে? কোন মহাদেশকে মানুষের জন্মভূমি বলা হয়? আচ্ছা, মনে নেই হয়তো। এশিয়া। আফ্রিকাকে বলা হয়। ঠিক আছে, মানে এটা কনস্ট্যান্ট নয়, তবে বিজ্ঞানীরা মনে করেন যে প্রথম মানুষের আবির্ভাব আফ্রিকা মহাদেশে হয়েছিল। তো আফ্রিকা মহাদেশে মানুষের আবির্ভাব যদি হয়, তারপরে তো সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে এশিয়াতে, ইউরোপে, অস্ট্রেলিয়ার দিকে ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে। তো এই ক্ষেত্রে, এই ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও মানুষগুলোকে তো যেতে হয়েছে না এখানে সেখানে, তো এই জিনিসটাই হচ্ছে পরিব্রাজন। দেখো, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমনকে পরিব্রাজন বলা হয়। যেহেতু পায়ে হেঁটে গমন, তাই এটাকে ব্রাজন কথাটা বলছি আমরা। মানুষ নানা কারণে এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজন করে থাকে, যেমন প্রাকৃতিক কারণ হতে পারে, যে কেউ একজন মানুষ রাজস্থানে রয়েছে, সেখানে প্রচুর জলকষ্ট, জলের অভাব, হ্যাঁ, ঠিকঠাক মতো ফসল হয় না, সেই কারণে সে রাজস্থান থেকে চলে এলো আমাদের দক্ষিণ ভারতে, ধরো কর্ণাটকে চলে এলো, হ্যাঁ, বা তামিলনাড়ুতে চলে এলো। সেটা হতে পারে যে প্রাকৃতিক কারণে। হয়তো কেউ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, প্রত্যেক বছর বন্যা হচ্ছে, তো সে চলে গেল মধ্যপ্রদেশে, বন্যার কোনো ভয় নেই কো, তাই না? তো সেরকম ব্যাপার প্রাকৃতিক কারণে। এছাড়া আর্থসামাজিক কারণে, যেখানে হচ্ছে কি, যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি, সেখানে আর্থিক সুবিধা নেই, ইনকাম করার সেরকম সুযোগ নেই, চাকরি বাকরি নেই, শিল্প নেই, কিছুই নেই। তো সেইখান থেকে কেউ চলে গেল অন্য দেশ বা অন্য রাজ্যে। ঠিক আছে, সেটা অর্থসামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ, রাজনৈতিক কারণ, কোনো দেশে রাজনৈতিক দাঙ্গা চলছে সব সময়, তো সেই দেশ বা সেই রাজ্য বা সেই জেলা ছেড়ে অন্য জায়গায় চলে গেল থাকার জন্য। দেখো, এই কারণগুলো কখনো কখনো মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজন করতে বাধ্য করে। আবার কখনো কখনো মানুষ পরিব্রাজনে উৎসাহ প্রদান করে থাকে। যে কারণগুলো মানুষকে পরিব্রাজনে বাধ্য করে তাদেরকে বলা হয় পুশ ফ্যাক্টর। আমরা যেমন ওই যে দুই প্রকারের পরিব্রাজন পাখিদের ক্ষেত্রে পড়লাম, একটা অব্লিগেটেড আর একটা ফ্যাকাল্টেটিভ, তো মানুষের ক্ষেত্রেও ঠিক সেরকম দুটো আসছে, একটা হচ্ছে পুশ ফ্যাক্টর, একটা হচ্ছে পুল ফ্যাক্টর। একটু ভালো করে বোঝো, এই যে পুশ কথার অর্থ কি, পুশ কথার অর্থ হচ্ছে ঠেলা, তাই তো? দেখবে দরজার মধ্যে লেখা থাকে পুশ এবং পুল। হ্যাঁ, পুশ মানে ঠেলা, অর্থাৎ এটা কোনো একজন মানুষ আছে, এখান থেকে ঠেলে দিচ্ছে, তার মুখমণ্ডল রয়েছে এদিকে, ঠিক আছে, তার মানে তার সামনের দিকটা হচ্ছে এদিকটা, তার সামনের দিক, পিছন থেকে কেউ ঠিলে, মানে ঘাড় ধাক্কা দিয়ে সেই ঘর থেকে বের করে দেওয়ার মতো ব্যাপার, পুশ ফ্যাক্টর। আর পুল ফ্যাক্টর মানে কি, যে টেনে নিচ্ছে। ঠিক আছে, ধরো কি না, তুমি ঘরে রয়েছো, ভাইয়ের সাথে ঝগড়া করেছো, ভাই তোমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। ঠিক আছে, এবার আরেকটা কি হতে পারে, যে কেউ তোমাকে টেনে ঘরের মধ্যে নিয়ে আসছে, তুমি রাগ করে বেরিয়ে চলে যাচ্ছ, মায়ের সাথে ঝগড়া করে মা তোমাকে টেনে আবার বাড়ি ভরছে। তো এটা হচ্ছে পুল ফ্যাক্টর। এবার পুশ ফ্যাক্টর কি, পুশ ফ্যাক্টর হচ্ছে ওই যে বললাম, ঘরে তোমার ভাই তোমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে, এটা সেরকম না, এটা হচ্ছে আমি উদাহরণের জন্য বললাম। এবার ওই ভাইয়ের জায়গা নিচ্ছে কি বিভিন্ন পরিস্থিতিগুলো, যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে
ইনকামের সুযোগ নেই, চাকরি বাকরি নেই, শিল্প নেই। তো সেই সব কারণগুলো যেন মানুষকে বিশেষত এই দৃষ্টিকোণে দেখতে গেলে ছেলেদেরকে একটা নির্দিষ্ট বয়সের পর যেন ঠেলে বাইরে পাঠাতে সাহায্য করছে, যে ঠেলে বাইরে পাঠিয়ে দিচ্ছে যে এই রাজ্যে কিছু হবে না, বাইরে গিয়ে যাই হোক কোনো একটা কাজ করে ইনকাম করতে হবে। তো এগুলো হচ্ছে পুশ ফ্যাক্টর, যেগুলো মানুষকে বাধ্য করে নিজের জন্মভূমি বা জন্মের জায়গাটাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে বাসস্থান স্থাপন করার জন্য। সেটা হচ্ছে পুশ ফ্যাক্টর। আর পুল ফ্যাক্টর কি না, ধরো দুবাইয়ে একটা কাজ রয়েছে, মাইনে বেতন ভালো রয়েছে, বা ধরো দুবাই বাদ দাও, তোমার পার্শ্ববর্তী অন্য কোনো একটা জেলাতে সেখানে একটা ভালো হোটেলের মধ্যে একটা কাজ রয়েছে, বেশ ভালো মোটা অঙ্কের বেতন তোমাকে দেওয়া হবে। তো তার মানে হচ্ছে কি, যে সেই জিনিসগুলো, ওই যে ভালো কাজ, মোটা অঙ্কের বেতন, এই সুযোগ সুবিধা, সেগুলো তোমাকে ওইদিকে দেখো টেনে নিচ্ছে, যে আমার দিকে চলে এসো বা এই জেলাতে এসে তুমি বসবাস করো, তাই না? ঠিক আমেরিকার ক্ষেত্রে যেমন উন্নত জীবনযাপন, সেই কারণে কেউ একটা ছোটোখাটো সুযোগ পেলেই ভারত ছেড়ে কিন্তু সে আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করবে। তো আমেরিকার হচ্ছে ওটা পুল ফ্যাক্টর, সে টেনে নিচ্ছে যে আমার কাছে চলে এসো। আর পুশ ফ্যাক্টর হচ্ছে ভারতবর্ষের মধ্যে সে যে যে সমস্যাগুলোর মধ্যে পড়ছে, সেই সমস্যাগুলোই তাকে ঠেলে যেন বের করে দিচ্ছে, যে চলে যাও তুমি। যেমন দেখো, ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ যে চলছে, সেই যুদ্ধের কারণে এই মাইগ্রেশন হলো পুশ ফ্যাক্টর, অর্থাৎ মানুষ মাথার উপর দিয়ে বোমারু বিমান উড়ে যাচ্ছে, মিসাইল পড়ছে সারাদিন, অ্যালার্ম বাজছে। তো এই কারণে অস্বস্তিতে মানুষ যেন নিজের ঘর ভিটে মাটি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে পুশ ফ্যাক্টর থিওরি। পুল ফ্যাক্টর কি, যে সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার পর, যাওয়ার জন্য সুইজারল্যান্ডে ইমিগ্রেশন এবং ভারত থেকে ইমিগ্রেশন, এটা হচ্ছে পুল ফ্যাক্টর। মানে সুইজারল্যান্ডের যে সুন্দরতা, যে কি বলবো, যে একটা ভালো দিকগুলো রয়েছে, সেগুলো তোমাকে আকর্ষিত করছে, তোমার ইচ্ছা যে ভারত ছেড়ে সুইজারল্যান্ডে গিয়েই স্থায়ীভাবে বসবাস করি। তো সুইজারল্যান্ডের এটাই হচ্ছে পুল ফ্যাক্টর থিওরি, যে তার দিকে তোমাকে টেনে নিচ্ছে। ঠিক আছে? তো মানে এটা হচ্ছে তোমার বাধ্যতামূলক, যেটা বললাম সেরকম, যে বাধ্য হচ্ছ তুমি এই জায়গা থেকে বেরিয়ে চলে যেতে বিভিন্ন সিচুয়েশনের কারণে, সেটা পুশ ফ্যাক্টর। আর এটা হচ্ছে তুমি মানে ইচ্ছা সাপেক্ষ, স্ব ইচ্ছাতে তুমি কোনো একটা জায়গায় গিয়ে থাকার ইচ্ছা করছো, সেগুলো সেই জায়গাগুলো তাদের সুন্দরতা, তাদের গুণাবলীর জন্য তোমাকে টেনে নিচ্ছে নিজেদের দিকে। ঠিক আছে? এটা হচ্ছে পুল ফ্যাক্টর। তাহলে মানুষের পরিব্রাজন দুই প্রকারের হয়, পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর। কোনো একজন ব্যক্তি, তার নাম সি ডি, এই সি ডি ব্যক্তি, সে বাড়িতে তার বাবা মা উঠতে বসতে তাকে খোঁটা দিচ্ছে, হ্যাঁ, কাজ পাচ্ছে না, কাজ নেই, এখন ইনকাম নেই, সেই কারণে তো এগুলো হচ্ছে পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এবার সে দেখলো কি, যে কলকাতাতে একটা কাজ আছে, সেখানে মোটামুটি বেতন আছে, তো সেই কলকাতা এই সিডি নামক ছেলেটিকে টেনে নিল। এটা হচ্ছে কলকাতার পুল ফ্যাক্টর। ঠিক আছে? আশা করি বোঝা গেল। আচ্ছা, নেক্সট এবার দেখো, এবার এই জায়গাটা একটু দেখো, পরিব্রাজনের বিকর্ষণজনিত কারণ বা পুশ ফ্যাক্টর যেগুলো রয়েছে। আচ্ছা, পুল ফ্যাক্টরটা কি এখানে রয়েছে? ঠিক আছে, পুশ ফ্যাক্টরটা কি কি রয়েছে, যে মানে কি কি কারণে তোমাকে, এই যে বললাম যে কি কি কারণে কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে চলে যেতে পারে। পুশ ফ্যাক্টর সেগুলোই, যেগুলো তোমার ঘর থেকে তোমাকে ঠেলে বের করে দিচ্ছে। প্রথমত হচ্ছে কর্মসংস্থানের অভাব, যে যেখানে তুমি বসবাস করছি আমরা সবাই, সেখানে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান নেই, ইনকামের সুযোগ নেই, সেই কারণে এটা একটা পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। দেখো, যে সমস্ত দেশে জনসংখ্যার পরিমাণ অধিক কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থানের তেমন সুযোগ নেই, যেমন আমাদের দেশ, ঠিক আছে, 140 কোটি জনসংখ্যা কিন্তু চাকরি এত নেই কো। তো সেই কারণে অন্য দেশে মানুষজন খাটতে চলে যাচ্ছে, কাজ করার জন্য চলে যাচ্ছে, যেমন ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে, তোমার পাকিস্তান রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ যেমন কি, ধরো একটা এরকম হিন্দু লোকালিটি, চারিদিকে হিন্দু মানুষ বসবাস করে, মাঝখানে ধরো একটা খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। তো এবার হলো কি, যে এই সমস্ত হিন্দু ধর্মের মানুষরা তার সাথে ভালোভাবে বিহেভ করে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষটা বাধ্য হয়ে সে সেই জায়গা ত্যাগ করে অন্য একটা জায়গায় চলে গেল, যেখানে সবাই খ্রিস্টানরা থাকে। বা ঠিক একই জিনিস, এই খ্রিস্টানের জায়গায় হিন্দু থাকতে পারে, মুসলিমও থাকতে পারে। এইটা একটা ধর্মীয় কারণ, আশা করি বুঝতে পারছো, যে কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট ধর্ম অবলম্বী এবং তার পার্শ্ববর্তী প্রতিবেশী মানুষরা অন্য ধর্ম অবলম্বী, এবার তার উপর যদি অত্যাচার করে, তার জীবনটাকে যদি বিব্রত করে, তাহলে সে আস্তে আস্তে সরে যাওয়ার কথাই ভাববে। যেমন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, পাকিস্তানের যে অবস্থা, বাংলাদেশ যদিও নামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু বর্তমানে যা অবস্থা সেটা হচ্ছে মানে মুসলিম ছাড়া বাকিদের উপরে অত্যাচার করছে। ঠিক আছে? বা পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তান তো ঘোষিত হিসাবে সেটা মুসলিম রাষ্ট্র, সেখানে কোনো দোষ নেই, তবে অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করা এটা তো অবশ্যই খারাপ।
তাই না? তো এই সমস্ত কারণে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্ট এই সমস্ত ধর্মের মানুষরা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে। তো সেই কারণে ধরো তারা ভারত বা ধরো ওদিকে ভুটান বা নেপাল চলে গেল। এটা হচ্ছে ধর্মীয় কারণের পুশ ফ্যাক্টর। তারপরে হচ্ছে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা, যেমন এই যে বললাম রাশিয়া ইউক্রেনের ধরো যুদ্ধ লেগেছে, তো রাশিয়ার মানুষ এবং ইউক্রেনের মানুষ উভয়েই কিন্তু এই পুশ ফ্যাক্টরের জন্য কি করলো না, চলে গেল অন্য কোনো একটা নতুন দেশে থাকার জন্য। এটাও পুশ ফ্যাক্টর। প্রাকৃতিক বিপর্যয়, ধরো এই যে মেঘালয়ের কথা যদি বলি, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে চিরাপুঞ্জিতে। তো এটা এটা একটা অস্বস্তিকর ব্যাপার। এটা একটা খারাপ জিনিস, মানে স্বাভাবিক জীবনযাপনের জন্য। তো সেই কারণে বৃষ্টির উপর রেগে কেউ ধরো চলে এলো মেঘালয় থেকে একদম পুরোপুরি অরুণাচল প্রদেশ চলে গেল থাকার জন্য। তো এই সমস্ত কারণে, মানে যে যে কারণে একটা মানুষ নিজের জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে পারে, সেগুলোই হচ্ছে পুশ ফ্যাক্টর। হ্যাঁ, ধর্মীয় কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, কর্মসংস্থান হতে পারে, খাদ্যের যোগান হতে পারে, সব কিছু। ছেলে মেয়েদের পড়াশুনো করা, সেটাও বর্তমান যে সময় সেখানে একটা বিশাল বড় পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। মানে মোটামুটি ধরো গ্রামে কোনো একজন লোক, সে গ্রামে পড়েই ছোটবেলা থেকে সে একটা ভালো চাকরি পেয়েছে, এবার তার ছেলে মেয়ে যখন হলো, সে আর তার ছেলে মেয়েকে গ্রামে রাখবে না, সে ছেলে মেয়ে বউ বাচ্চা গুটিয়ে শহরে চলে গেল। ঠিক আছে? তো ছেলে মেয়েকে পড়ানোর জন্য এটাও এক প্রকারের পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যে তার গ্রাম থেকে তাকে ঠেলে তাড়িয়ে দিল শহরের দিকে। ঠিক আছে? দেখো, পরিব্রাজনের আকর্ষণজনিত কারণ বা যেটাকে পুল ফ্যাক্টর বলছি, সেগুলো কি? কর্মসংস্থানের সুযোগ, যে যেখানে যে দেশে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেই দেশের দিকে সবাই যাবে। যেমন দুবাই বলো, সৌদি আরব বলো, কুয়েত বলো, কাতার বলো। তো সেই সব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কাজও হয়, বেতনও ভালো পাওয়া যায়, সেই কারণে বেশিরভাগ মানুষজন বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সব জায়গা থেকে ওইদিকে কাজ করার জন্য যায়। দ্বিতীয়ত হচ্ছে আধুনিক চিকিৎসা ও শিক্ষার সুযোগ, যেমন বাংলাদেশ থেকে কাতারে কাতারে মানুষ কলকাতা, চেন্নাই এই সব হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে আসে। তো মানে অনুন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে মানুষ চিকিৎসার জন্য আসে, এটাও এক প্রকারের পুল ফ্যাক্টর। এছাড়া ধরো ধর্মীয় শান্তি যে অঞ্চলগুলোতে রয়েছে, সেই সব অঞ্চলগুলোতে সেটাও এক প্রকারের পুল ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া উচ্চ বেতন, উন্নত জীবনযাপনের সুযোগ, তো এগুলোও কিন্তু সব পুল ফ্যাক্টর। মানে যে সমস্ত কারণে মানুষরা একটা দেশে থাকার জন্য আসছে, সেগুলোই সব পুল ফ্যাক্টর হিসাবে কাজ করছে। এবারে এই পরিব্রাজনকে আবার আমরা অন্য দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আভ্যন্তরীণ পরিব্রাজন, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বা বহিঃ পরিব্রাজন। আভ্যন্তরীণ পরিব্রাজন কোনগুলোকে বলবো না, আহ, যখন একটাই জায়গার মধ্যে, মোটামুটি কাছাকাছি জায়গার মধ্যেই হবে। যেমন তুমি তোমার একটা গ্রামে থাকো, তো সেই গ্রাম থেকে শহরে শিফট হয়ে গেল ছেলে মেয়েকে পড়ানোর জন্য, এটা আভ্যন্তরীণ পরিব্রাজন, কারণ তুমি ভারতবর্ষেই রয়েছো, একটা গ্রামে থাকতে এখন শহরে থাকছো। গ্রাম থেকে গ্রামে, এ নামক গ্রামে থাকতে তুমি শিফট হয়ে গেলে বি নামক গ্রামে, এটাও এক প্রকারের আভ্যন্তরীণ পরিব্রাজন। শহর থেকে গ্রামে, ঠিক আছে, এ নামক একটা শহরে থাকতে তুমি শিফট হয়ে গেলে বি নামক একটা গ্রামে, এটা যদিও কম হয়। সব থেকে বেশি আভ্যন্তরীণ পরিব্রাজন হয় এই যে গ্রাম থেকে শহরে, প্রথমটা। ঠিক আছে, এটা মনে রাখবে, সব থেকে বেশি আভ্যন্তরীণ পরিব্রাজন হয় গ্রাম থেকে শহরের দিকে। আর শহর থেকে শহরে, একটা শহরে থাকতো, এখন সেই শহরটা বাদে অন্য শহরে থাকছে, এটা হচ্ছে শহর থেকে শহরে। এগুলো সব আভ্যন্তরীণ পরিব্রাজন। আভ্যন্তরীণ পরিব্রাজন কেন বলা হচ্ছে? কারণ দেখো, রাজ্য বা দেশ সেটা কিন্তু সেম রয়েছে, ভারতেই রয়েছে, সে সে আমেরিকা চলে যায়নি। ভারতের এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে যাওয়া আসা করছে সে, সেই কারণে এটা আভ্যন্তরীণ পরিব্রাজন। আর বহিঃ পরিব্রাজন কি না, তুমি ভারত থেকে চলে গেলে কি কুয়েতে, বা ভারত থেকে চলে গেলে কোথায়, আমেরিকাতে, ব্রাজিলে, এই যে জিনিসগুলো হচ্ছে আন্তর্জাতিক পরিব্রাজন। এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছি, এক তোমার মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে যাচ্ছি, সেগুলোকে বহিঃপরিব্রাজন বা আন্তর্জাতিক পরিব্রাজন বলা হচ্ছে। দেখো, অন্তঃপরিব্রাজন মানুষ যখন কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে সেই দেশে প্রবেশ করে, আর পরিব্রাজন হচ্ছে মানুষ যখন অন্য কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে যখন নিজের দেশ ত্যাগ করে, মানে যেটাকে আমরা এর আগে পড়লাম না, একটা ই দিয়ে আর একটা আই দিয়ে, সেই জিনিসটাই। আচ্ছা, এরপরে দেখো, পরিব্রাজনের প্রভাব এবং ব্রেন ড্রেন ও ব্রেন গেন, এই জিনিসটা একটু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ব্রেন ড্রেন কি আর ব্রেন গেন কি? যেমন দেখতে পাচ্ছ এই যে একটা ব্রেন রয়েছে, ব্রেন মানে কি? ব্রেন মানে এখানে এই মস্তিষ্ককে বোঝানো হয়নি। ব্রেন মানে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বুদ্ধিমত্তাকে। বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তা কি সিডিপির বুদ্ধিমত্তা নয়। এখানে বুদ্ধিমত্তা হচ্ছে সেই সমস্ত মানুষজন যারা উচ্চ চিন্তা ভাবনা করতে পারে এবং দেশের জন্য বিভিন্ন কিছু তৈরি করতে পারে। যেমন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা তৈরি করেছে, সেখানে সেটা আমেরিকার ওপেন এআই এর কথা বলো, ওপেন এআই,
বা চায়নার ডিপসিক এআই বা আরও একাধিক যে সমস্ত দেশের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে, যদি খোঁজ নেওয়া যায় আমেরিকার ক্ষেত্রে বিশেষত এটা লক্ষ্য করা যায়, কারণ আমেরিকাতে সবথেকে বেশি এই ব্রেন গেন আমেরিকা করে থাকে। মানে যে কোনো দেশের যত টপ লেভেলের উচ্চ মেধাসম্পন্ন ছেলেমেয়েরা রয়েছে, একটা বেশ ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে গেল, আমেরিকার নজর পড়ে গেল, আমেরিকা একটা সাংঘাতিক রকম মোটা অঙ্কের বেতন দিয়ে দিল, বললো আমার দেশে চলে এসো কাজ করো, সে চলে গেল। ভারতবর্ষে প্রচুর মানুষ, প্রচুর এরকম উচ্চ মেধাসম্পন্ন কর্মী, তারা কিন্তু আমেরিকার হয়ে আমেরিকাতে কাজ করছে, যারাই এইসব তৈরি করছে। ঠিক আছে, আমেরিকাটা শুধু ভারতের নয়, পুরো দেশ থেকে ওই যে মানে কি বলবো উচ্চ মেধা সম্পন্ন মানুষদেরকে প্রচুর টাকা দিয়ে নিয়ে নেয়, এবং এই নিয়েই তার গোটা দেশটাকে নিয়ে এরকমভাবে সুপার পাওয়ার হয়ে দাঁড়িয়ে রয়েছে আজকে। তো এই যে জিনিসটা, যে ভারতবর্ষের এই ব্যাপারটা, ধরো গ্রামে একটা ছেলে ছিল, তার নাম ছিল মধুসূদন। তো এই মধু, সে কি করলো, সে খুব ভালো রেজাল্ট করলো মাধ্যমিকে, এইচএসে, তারপর সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লো। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে সাংঘাতিক পারফরমেন্স তার হলো, খুব ভালো একটা পর্যায়ে নিজেকে নিয়ে গেল। এবার সে আহ, তার এবার আমেরিকা থেকে কল চলে এলো যে আমেরিকাতে সে চাকরি পাবে। ব্যাস, অবশ্যই মধু ভারতে চাকরি পেলে সে ধরো মাসে 1 লক্ষ টাকা বেতন পেত, আমেরিকাতে গিয়ে মাসে ধরো সে 50 লক্ষ টাকা বেতন পাচ্ছে। মধু কেন আর গ্রামে থাকবে, তাই না? মধু চলে গেল আমেরিকাতে। এর ফলে কি হলো দেখো, ভারতবর্ষ একটা বুদ্ধিমত্তাযুক্ত তার ছেলে বা মেয়ে যেই হোক সে তাকে হারালো, তাই না? এর ফলে ভারতের যে ব্রেন, সেটা ড্রেন হয়ে গেল। ড্রেন হওয়া মানে কি, প্রবাহ হওয়া, মেধা প্রবাহ বলা হয় এটাকে বাংলায়, প্রবাহ হয়ে গেল, এটাকে বাংলাতে কি বলা হচ্ছে, মেধা প্রবাহ, তাই না? ভারতবর্ষ থেকে মেধা প্রবাহ হয়ে গেল, আর সেই মেধাটাকে ক্যাচ করলো কে, আমেরিকা। অর্থাৎ আমেরিকা করলো গেইন, গেইন মানে হচ্ছে লাভ করা, প্রাপ্তি ঘটানো, লাভ করা। তো আমেরিকা সেই মেধাকে ধরে নিল, এটা হচ্ছে ব্রেন গেন। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ব্রেন ড্রেন হচ্ছে কোনো একটা উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে উচ্চ মেধাসম্পন্ন কর্মীরা অধিক বেতনের লোভে বা অন্য কোনো কারণে অন্য একটা শক্তিশালী দেশের দিকে চলে যাচ্ছে, তখন এই অনুন্নত দেশটা সেটা হচ্ছে ব্রেন ড্রেন, আর ওই উন্নত দেশটা যেখানে সে কাজ করতে যাচ্ছে সেটা হচ্ছে ব্রেন গেন। এই যে মধু, সে ভারতে ছিল, খুব ভালো পারফরমেন্স করে সব কিছু, সে ভারতে যখন এলো, সেটা তারপরে সে আমেরিকা চলে গেল। এই ভারতের ক্ষেত্রে হলো ব্রেন ড্রেন, মেধা প্রবাহ হয়ে গেল, আর সেই মেধাটাকে লাভ করলো কে, আমেরিকা। তো আমেরিকার হলো এটা ব্রেন গেন। আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে ব্রেন ড্রেনের আর ব্রেন গেনের। এবার দেখো, পরিব্রাজনের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে দেখো, এখানে বিভিন্ন প্রকারের পরিব্রাজন রয়েছে। একটা হচ্ছে অন্তর্মুখী পরিব্রাজন। অন্তর্মুখী কি না, গন্তব্যস্থলের আগমনের ঘটনাকে অন্তর্মুখী পরিব্রাজন বলে, এবং যে ব্যক্তি এই পরিব্রাজনে অংশগ্রহণ করে তাকে অন্তর্মুখী পরিব্রাজক বলে। মানে ব্যাপার হচ্ছে যে সাইবেরিয়া থেকে একটা পাখি উড়তে উড়তে আসছে, সে ভারতবর্ষে চলে এলো। তো ভারতের জন্য, ভারতের অন্ত মানে কি, ভিতরে, অন্ত মানে ভিতরে, তো ভারতবর্ষের ভিতরে একটা অন্য দেশের পাখি বসবাস করতে শুরু করলো, এটা হচ্ছে ভারতের অন্তর্মুখী পরিব্রাজন। বহির্মুখী পরিব্রাজন কি, ওই ব্রেন ড্রেনের মতো। ঠিক আছে, যে ভারতবর্ষ থেকে মধু চলে গেল আমেরিকা, বা ভারতের কোনো একটা পাখি উড়ে চলে গেল সাইবেরিয়া, বা সাইবেরিয়ার ক্ষেত্রে দেখো, সাইবেরিয়া থেকে পাখি ভারতবর্ষে থাকার জন্য এলো, ভারতে হলো এটা অন্তর্মুখী পরিব্রাজন। আর সাইবেরিয়া থেকে তো বেরিয়ে চলে গেছে, তো সাইবেরিয়াতে হচ্ছে এটা বহির্মুখী পরিব্রাজন ওই পাখিটারই। ঠিক আছে, স্থূল পরিব্রাজন কোনটা না, অন্তর্মুখী পরিব্রাজন এবং বা অভিবাসন, এবং বহির্মুখী পরিব্রাজন বা প্রবাসন। এই অভিবাসন প্রবাসন আমরা এর আগে যেটা পড়লাম ওটাই। ঠিক আছে, ইমিগ্রেশনের ওখানে এর যোগফলকে স্থূল পরিব্রাজন বলে। অর্থাৎ এর হার কত আর এর হার কত, অর্থাৎ 1 বছরে কতজন মানুষ বা কতজন প্রাণী সাইবেরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে এবং কতজন সাইবেরিয়াতে ঢুকছে, এই দুটোর অনুপাতে যোগফলকে একসাথে স্থূল পরিব্রাজন বলা হয়। তো শুধু এটাকে মনে রাখবে, এটা হচ্ছে অন্তর্মুখী পরিব্রাজন, এটা হচ্ছে কি, অন্তর্মুখী পরিব্রাজন যোগ বহির্মুখী পরিব্রাজন। এই দুটো যোগফলকে আমরা কি বলছি, এই দুটো যোগফলকে আমরা স্থূল পরিব্রাজন বলছি। এই যোগফল, এই জিনিসটাকে মনে রাখবে, যদি প্রশ্ন দেয় সূত্রটা থেকে যে স্থূল পরিব্রাজন সমান কোনটা ঠিক, অন্তর্মুখী পরিব্রাজন বিযুক্ত বহির্মুখী, না গণিত, না ভাগ, না যোগ, এরকম ভাবে তো মনে রাখবে। নিট পরিব্রাজন বলা হচ্ছে কাকে না, বহির্মুখী পরিব্রাজন, অর্থাৎ এই যে 2 নম্বরে যেটা রয়েছে বহির্মুখী পরিব্রাজন এবং অন্তর্মুখী পরিব্রাজনের বিয়োগ ফলকে, এইটা এবং এইটার মধ্যে যখন বিয়োগ ফল হবে, বিয়োগ করা হবে সংখ্যাটা,
তখন সেই যে উত্তরটা পাবো সেটাকে আমরা নিট পরিব্রাজন বলছি। মানে কি, যে কতজন ভারতে এসেছে এবং ভারত থেকে কতজন চলে গেছে, এই দুটোর বিয়োগফলকে আমরা নিট পরিব্রাজন বলছি। আর এফেক্টিভ মাইগ্রেশন বা কার্যকর পরিব্রাজন আমরা কিভাবে পাবো, না দুটো স্থানের নিট পরিব্রাজন, এই যে যেটা রয়েছে, দুটো স্থানের নিট পরিব্রাজনের হারের সঙ্গে ওই স্থান দুটির জনসংখ্যা স্থানান্তরের অনুপাতকে আমরা কার্যকর পরিব্রাজন বলি। তো এই 5 নম্বরটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই যে 3 এবং 4, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ, এই দুটোকে ভালো করে মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এবার দেখো এই পরিব্রাজনের ফলে কি কি প্রভাব পড়তে পারে। বিভিন্ন রকমের প্রভাব পড়তে পারে। যেমন এই যে পরিব্রাজনের ফলে কোনো একটা স্থানের জনসংখ্যা প্রবল হারে বৃদ্ধি পেতে পারে। জনসংখ্যা বৃদ্ধি এটা একটা প্রভাব। যেমন ধরো যখন দেশ ভাগ হলো তখন নিশ্চয়ই শুনেছো যে রিফিউজির একটা বিরাট সমস্যা তৈরি হয়েছিল। তার কারণ কি, তার কারণ তো এই পরিব্রাজনই। যে ওইদিকে পাকিস্তান থেকে, তখন তো বাংলাদেশ ছিল না, ওদিকে পাকিস্তানই ছিল, তো পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে মানুষজন ভারতবর্ষের দিকে চলে এসেছিল, ভারতবর্ষে বিশেষ করে পাঞ্জাব প্রদেশে থাকার জন্য। তো সেটা হচ্ছে জনসংখ্যা কিন্তু পাঞ্জাবে বা ভারতবর্ষে এক ধাক্কায় অনেক বেড়ে গেছিল। বা এই যে কাতারে কাতারে মানুষ গ্রাম থেকে শহরের দিকে চলে যাচ্ছে থাকার জন্য, এর ফলে শহরগুলোর জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকছে, শহরের যে জায়গা জমি সেগুলোর দাম বাড়তে থাকছে, শহরের জনসংখ্যা জনঘনত্ব সবই বাড়তে থাকছে, তাই না? তো এটা এটা হচ্ছে পরিব্রাজনের প্রথম ফলাফল। দ্বিতীয়ত কি না, দেখো এর ফলে শহর অঞ্চলে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। মানে এই যে বর্তমানে যে কোনো শহরে যে মারাত্মক রকমের ভিড় রয়েছে, সেই ভিড় আজ থেকে 100 বছর বা 50 বছর আগে কিন্তু ছিল না। বা বিশেষ করে দেখবে দুর্গাপূজার সময়তে কলকাতা শহরে যে ভিড় হয়, সেরকম ভিড় অন্য সময় সারা বছর তো থাকে না। তার মানে কি, কলকাতা শহরে দুর্গাপূজার সময় প্রচুর মানুষ দেখার জন্য যায়, সেই কারণেই একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। সেটাও একটা পরিব্রাজনের কারণ হয়ে কিন্তু দাঁড়াচ্ছে, যে পরিব্রাজনের ফলে প্রচুর মানুষ এক জায়গায় জমা হয়, যে কারণে একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু সেখানে তৈরি হচ্ছে। 3 নম্বর কি, জনসংখ্যা বন্টনের ভারসাম্য যেটা, সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই যে শহর অঞ্চলে দেখা যাচ্ছে জনঘনত্বটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আর গ্রামে ফাঁকা হয়ে যাচ্ছে জায়গা, অর্থাৎ গ্রাম থেকে মানুষ যখন শহরে চলে যাচ্ছে, তো এই যে জনসংখ্যার বন্টন পৃথিবীর সমস্ত জায়গায়, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সমান বন্টন হচ্ছে না। এছাড়া অর্থনৈতিক ফলাফল হচ্ছে, যেমন শহরে যখন মানুষের সংখ্যা বাড়ছে, তখন জিনিসপত্রের দামও কি হবে, বেড়ে যাবে প্রচুর পরিমাণে। স্বাভাবিক ব্যাপার, ডিমান্ড যখন বাড়ছে, মানুষ আগে শহরে ধরো 100 জন মানুষ থাকতো, তারা দৈনিক 100 কেজি আলু কিনতো। এবার গ্রাম থেকে আরো 5,000 মানুষ চলে গেছে, তো এই যে 5,100 মানুষ, তাদের আলুর পরিমাণটাও, চাহিদাটাও বেড়ে যাবে, তারা প্রতিদিন 5,100 কিলো আলু কিনবে, তার ফলে আলুর দামও বেড়ে যাবে, যোগান কমে যাবে সেই কারণে। তো এই অর্থনৈতিকভাবে, ইকোনমিক্যালি একটা কিন্তু এফেক্ট পড়ে পরিব্রাজনের ফলে। এছাড়া সাংস্কৃতিক ফলাফল, হ্যাঁ, কালচারাল যে সমাজ সংস্কৃতি একত্রে থাকা, সেখানেও একটা এফেক্ট পড়ে। সামাজিক ফলাফল, স্বাস্থ্যগত ফলাফল, সব কিছুই থাকে। দেখবে একটা জিনিস লক্ষ্য করে, একমাত্র চীন ব্যতিক্রম, চীনকে বাদে বাকি যত দেশ রয়েছে, দেখবে যত যে দেশে জনসংখ্যা জনঘনত্ব কম, সেই দেশ যেন তত আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে। ঠিক আছে, চীন একমাত্র দেশ যার পৃথিবীতে এখন দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা রয়েছে চীনে, প্রথম হচ্ছে ভারত, ভারতবর্ষ এখন চীনকে ছাপিয়ে গেছে জনসংখ্যার দিকে। তো চীন হচ্ছে একমাত্র দেশ যে জনসংখ্যার দিক থেকেও একদম হাইয়েস্ট লেভেলে রয়েছে, আবার উন্নতি টেকনোলজির দিক থেকেও সে হাইয়েস্ট লেভেলে রয়েছে। চীনকে ব্যতিক্রমী ধরলে বাকি সমস্ত দেশ, যে দেশে যত জনসংখ্যা কম, সেই দেশের স্বাস্থ্যগত ডেভেলপমেন্ট বলো, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলো, সব কিছুই যেন তত বেশি উন্নত, কারণ জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যার ফলে এগুলোর উপর এফেক্ট পড়ে। আচ্ছা, নেক্সট দেখি আমরা কি আছে। আর কিছু নেই, মোটামুটি এইটুকুই ছিল। এবার বলো, এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, বোঝা গেছে কিনা পুরোটা? কারো কোথাও সমস্যা থাকলে বলবে। স্যার হ্যাঁ বলো, নাসরিন বলো। স্যার বলছি, আমরা যদি মানে কিছুদিনের জন্য, অর্থাৎ মামার বাড়ি বা কোনো রিলেটিভের বাড়ি কিছুদিনের জন্য যাই, সেক্ষেত্রে কি সেটা পরিযান বলা যাবে? না 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 না, সেটা পরিযান নয়। মানুষের ক্ষেত্রে সেগুলোকে ভ্রমণ বলতে পারো তুমি, বেড়াতে যাওয়া। পরিযান স্যার নিয়ে গেলে তোমার নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকতে হবে। ঠিক আছে, যে হয়তো ধরো তুমি যেখানে থাকছো সেখানে একটা সমস্যা হচ্ছে, সামাজিক রাজনৈতিক দাঙ্গা হচ্ছে, সেই কারণে তুমি অন্য জায়গা চলে গেলে, বা বিয়ে হয়ে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে বিয়ের পর, এইগুলোকে আমরা পরিব্রাজন বলতে পারি। কিন্তু এমনি ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলোকে পরিব্রাজনের মধ্যে ধরা হয় না। বলো সৌভিক, বলো। ওকে স্যার। স্যার ওই স্যার ব্রেন ড্রেন আর ব্রেন গ্রেনের ব্যাপারটা বলে দিন তো একবার।
ব্রেন ড্রেন আর ব্রেন গেন হচ্ছে যখন কোনো একটা দেশের উচ্চ মেধা সম্পন্ন ছেলেমেয়েরা অন্য কোনো উন্নত দেশের দিকে চলে যাচ্ছে অতিরিক্ত মাইনের জন্য, তখন এই যে প্রথমকার দেশটা ধরো ভারতবর্ষে, ওই যে বললাম মধু, সে মধু খুব ভালো একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তারে পরিণত হলো, মধু খুব ভালো একটা বড় ডাক্তার হলো। তো সে ভারতবর্ষে চিকিৎসা না করে আমেরিকা তাকে অফার দিল যে ভারতবর্ষে তুমি য টাকা বেতন পাবে তার থেকে 100 গুণ বেশি বেতন আমি দেবো। তো আমেরিকা চলে গেল মধু, তো ভারতে একটা ভালো ডাক্তারকে হারালো, সেই কারণে ভারতে হলো এখানে ব্রেন ড্রেন, মেধা প্রবাহ। আর আমেরিকা একটা ভালো ডাক্তার অন্য দেশ থেকে পেয়ে গেল, তো এটা হচ্ছে ব্রেন গেন। ঠিক আছে, অপরের জিনিসটা ছিনিয়ে নেওয়া হচ্ছে ব্রেন গেন, আর যে হারিয়ে গেল যার জিনিসটা সেটা হচ্ছে ব্রেন ড্রেন। ওকে, আশা করি ড্রেন বোঝা মানে গেছে। অপসারণ করা, আর গেইন মানে হচ্ছে Okay. লাভ করা। একদম তাই। ড্রেন মানে প্রবাহ, বয়ে বয়ে চলে যাওয়া, যেমন জল প্রবাহ হয়ে যায়। আর গেন মানে হচ্ছে লাভ করা বা প্রাপ্ত হওয়া। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা আছে? স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। চলো তাহলে আজকে এখানে শেষ করছি ক্লাসটা। গুড নাইট সবাইকে। স্যার এমসিকিউ আছে? অ্যান্সারটা দিয়ে দিবেন গুড হ্যাঁ, নাইট স্যার আমি স্যার। এক্ষুনি ইংলিশের। দিয়ে দিচ্ছি ইংলিশটা। স্যার এমসিকিউ নেই? না, এমসিকিউ আছে, আমি এমসিকিউ এখন দিচ্ছি না, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এমসিকিউ এর পিডিএফটা। মানে এই টপিক থেকে আর হ্যাঁ, কি? এই টপিকেরই এমসিকিউটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, করো। ঠিক আছে। হুম।